অগ্রহায়ণের শেষের দিক। শীতটা এবার যেন একেবারে হাড় কাঁপিয়ে নেমেছে। চারপাশটা নিশ্ছিদ্র সাদা কুয়াশায় মোড়া, যেন প্রকৃতির ওপর কেউ একটা ভারী ভিজে চাদর চাপা দিয়ে রেখেছে। কয়েক হাত দূরের জিনিসও ঠাহর করা দায়। নিস্তব্ধ চরাচর। কেবল ময়নামতি নদীর পাড় ঘেঁষে এবড়ো খেবড়ো মাটির রাস্তা ধরে একটা গরুর গাড়ি এগিয়ে চলেছে। চাকার কাঠের ফালিতে পুরনো লোহার পাত বাঁধানো, তাই ঘোর অন্ধকারে ক্যাঁচ ক্যাঁচ একটানা একটা শব্দ রাতের বুক চিরে দিচ্ছে। গাড়ির চালক সাধন গাড়োয়াল। পরনের ধুতিটা হাঁটুর ওপর তোলা, গায়ে জড়ানো একটা মোটা খসখসে সুতির চাদর। চাদরের খুঁটে মাথা আর কান এমনভাবে ঢাকা যে অন্ধকারে কেবল তার কোটরাগত ক্লান্ত চোখ দুটো জ্বলজ্বল করছে। গাড়ির পাটাতনে বোঝাই করা নদীর ঘাট থেকে সদ্য তুলে আনা চাপ চাপ কাঁচা এঁটেল মাটি। সামনেই মাঘ মাস। কুমোরপাড়ায় এখন সরস্বতী আর বাসন্তী প্রতিমার গড়ার ধুম। ময়নামতির এই মিহি আঠালো এঁটেল মাটি ছাড়া ঠাকুর গড়া যেন অসম্পূর্ণ। নদীর হিমশীতল জলের স্পর্শ লেগে থাকা মাটির স্তূপ থেকে একটা স্যাঁতস্যাঁতে সোঁদা গন্ধ ভেসে আসছে বাতাসে। এই হাড় ভাঙা শীতের রাতেও সাধনের এই খাটুনি কেবল 2 পয়সা বেশি উপার্জনের আশায়। আসলে সাধনের ফেরার কোনো তাড়া নেই। তার জন্য প্রদীপ জেলে ভাত ঢাকা দিয়ে কেউ বসে থাকে না। বউটা কলেরায় ভুগে মারা গেছে সেই কবে। একমাত্র ছেলেটা বছর 10 আগে শহরে একটা কলে কাজ করতে গিয়ে আর গাঁমুখ হয়নি। সাধন এখন আক্ষরিক অর্থেই একা। এই নিঃসঙ্গ জীবনে তার একমাত্র সঙ্গী বলতে সামনে ঘাড় নিচু করে হাঁটতে থাকা 2 বলদ, কালু আর ভুলু, আর এই নড়বড়ে গরুর গাড়িটা। নদীর পাড়ের কনকনে হাওয়ায় যখন চাদর ভেদ করে শরীরে তীক্ষ্ণ সূচের মতো বেঁধে, তখন সাধনের মনে হয় এই অসীম শূন্যতা আর অন্ধকারের যেন কোনো শেষ নেই। রাস্তাটা যেখানে ডান দিকে একটু বেঁকেছে, সেখানেই সেই বহু পুরনো জোড়া বটতলা। অসংখ্য ঝুড়ি নামা ডালপালা নিয়ে গাছ দুটো অন্ধকারে যেন একজোড়া অতিকায় দৈত্যের মতো দাঁড়িয়ে থাকে। দিনের বেলাতেও গাটা ছমছম করে। সাধন বলদ দুটোকে একটু তাড়া দেবে ভাবল। এমন সময় কুয়াশার বুক চিরে একটা ছায়ামূর্তি তার চোখে পড়ল। বটতলার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে কেউ একজন। ছায়ামূর্তিটা হাত নেড়ে গাড়ি থামানোর ইশারা করছে। সাধন প্রথমে ভুরু কুঁচকে তাকালো। ভূতের ভয় তার নেই, কিন্তু এই ঘোর রাত্রিরে এমন জনমানবহীন জায়গায় কে দাঁড়িয়ে থাকতে পারে? সে হাতের পাচন বাড়িটা একটু শক্ত করে ধরে বলদের লেজ মুচড়ে গাড়িটা থামালো। কাছে আসতেই কুয়াশার পর্দাটা একটু সরল। সাধন দেখল কোনো ভূত প্রেত নয়, একজন রক্ত মাংসের মানুষ। অত্যন্ত সুবেশ একজন শহুরে যুবক, পরনে একটা দামি জ্যাকেট আর ট্রাউজার। কিন্তু শীতে লোকটার ঠোঁট নীল হয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে গোটা শরীর। সাধন চাদরের ভেতর থেকে গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করল, কে বটে গো বাবু? এই হাড় কাঁপানো রাত্রিরে এমন শুনশান রাস্তায় একলাটে কি করছেন? যুবকটি একটু এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই যে আমাকে একটু সাহায্য করতে পারো? আমার নাম অনিমেষ রায়চৌধুরী। আমি কলকাতা থেকে আসছি। সাধন চুপ করে রইল। কেবল তার চোখ দুটো যুবকটির আপাদমস্তক মাপতে লাগল। অনিমেষ বলতে থাকল, গ্রামের পৈতৃক জমিদার বাড়িটা বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করতে এসেছিলাম, কিন্তু ওই পেছনের কালভার্টের কাছে আসতেই আমার গাড়িটা হঠাৎ করে বিগড়ে গেল। ড্রাইভার অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু স্টার্ট নিল না। সে এখন ওই মেকানিকের সন্ধানে গেছে। আমাকে একটু সাহায্য করতে পারেন? এই অন্ধকারে আর হাঁটতে পারছি না। আপনি কি আমাকে অন্তত ওই পুরনো জমিদার বাড়ির ওই যে লোহার বড় গেটটা আছে সেই অবধি পৌঁছে দিতে পারবেন? যা ভাড়া লাগবে আমি দিয়ে দেব। রায়চৌধুরী পদবিটা আর জমিদার বাড়ি শব্দ দুটো কানে যেতেই
সাধনের বুকের ভেতরটা যেন ছেঁয়াত করে উঠল। হঠাৎ করেই উত্তরের হাওয়াটা যেন আরো তীক্ষ্ণ আর হিমেল হয়ে গেল। সাধনের কোটরাগত চোখ দুটো বিস্ময় আর এক অদ্ভুত আশঙ্কায় বড় বড় হয়ে গেল। সে অস্ফুট স্বরে কিছুটা যেন নিজের মনেই বলে উঠল, আগে আপনি আপনি ওই জমিদার বংশের উত্তরসূরি? এই সেই বংশের রক্ত? সাধনের গলার স্বরে এমন একটা অপ্রত্যাশিত শীতলতা ছিল যে অনিমেষ একটু থমকে গেল। সে ভুরু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, হ্যাঁ, কেন বলুন তো? কোনো সমস্যা আছে? সাধন কয়েক মুহূর্ত যুবকটির চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে গলার স্বরটা খাদে নামিয়ে অত্যন্ত গম্ভীরভাবে বলল, আছে বাবু, বিলক্ষণ আছে। অনিমেষ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সাধন ডান হাতটা বাড়িয়ে দিল। আর কথা বাড়াবেন না। এই অভিশপ্ত আধার রাতে এই ময়নামতির পারে আর এক মুহূর্ত একা বাইরে দাঁড়িয়ে থাকবেন না। উঠে পড়ুন আমার গাড়িতে, চলে আসুন। কুয়াশা তখন আরো গাঢ় হয়ে চারপাশটা গ্রাস করছে। মাটির স্তূপের একপাশে কোনো মতে জায়গা করে বসল অনিমেষ। কাঁচা এঁটেল মাটির কনকনে ঠান্ডা আর একটা স্যাঁতস্যাঁতে সোদা গন্ধ নাকে এসে ধাক্কা মারছে। সাধনের ইশারায় কালু আর ভুলু ঘাড় নেড়ে আবার চলতে শুরু করল। অন্ধকারে চাকার সেই একঘেয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দটা যেন নিশুতি রাতের নিস্তব্ধতাকে চিরে ফালা ফালা করে দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ চলার পর অনিমেষ আর কৌতূহল চেপে রাখতে পারল না। জ্যাকেটের পকেট থেকে একটা দামি সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, তা হ্যাঁ, তখন ওই যে বললে অভিশপ্ত আঁধার রাত, ও কথার মানে কি? আর আমার পদবি শুনেই বামন চমকে উঠলেন কেন বলুন তো? সাধন ঘাড় ফেরালো না। তার চোখ সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে স্থির। গলার স্বরটা আরো গম্ভীর করে প্রায় ফিসফিস করে বলল, ওই সব কথা জানতে চাইবেন না বাবু, শুধু এইটুকু জেনে রাখুন, ময়নামতির ওই পুরনো বাঁধ, তার কাছে আজও কেউ একজন অপেক্ষা করে থাকে। অনিমেষ ভুরু কুঁচকে ধোঁয়া ছাড়ল। অপেক্ষা করে থাকে কে? তা তো বলা বারণ বাবু, তবে সে যে ওত পেতে থাকে সেটুকু জানি। আর তার নাক বড় সাংঘাতিক। একবার যদি বাতাসে সে রায়চৌধুরী বংশের রক্তের গন্ধ পায়, তবে আর রক্ষে নেই, ছায়ার মতো পিছু নেবে। আপনাদের ওই বংশের রক্তের উপর তার বড় আক্রোশ বাবু। অনিমেষ মনে মনে হাসল। পাড়াগাঁয়ের মূর্খ উজবুক লোকজনের এই এক স্বভাব, যত সব আজগুবি ভূত প্রেতের গপ্প বানিয়ে রেখে নিজেদের মধ্যে ভয় জিয়ে রাখে। সে তাচ্ছিল্যের সুরেই বলল, রায়চৌধুরী বংশের রক্তের সঙ্গে সম্পর্ক মানে কার কথা বলছো তুমি? কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো, আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সাধন কোনো উত্তর দিল না, শুধু চাদরের ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল, যা কুয়াশার সঙ্গে মিশে গেল মুহূর্তেই। গরুর গাড়িটা আপন ছন্দে এগোতে লাগল। রাস্তার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে ময়নামতি। ঘন কুয়াশার চাদরে নদীর কালো জল ঢাকা পড়ে থাকলেও স্রোতের একটানা কুলুকুলু শব্দটা স্পষ্ট কানে আসছে। শীতে নদীর জল যেন আরো বেশি রহস্যময় আর গা ছমছমে হয়ে উঠেছে। আর কিছুটা এগোলেই ময়নামতির বাঁধ। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন শাল আর পিয়ালের জঙ্গল। কুয়াশার মধ্যে বিশাল গাছগুলোকে মনে হচ্ছে যেন এক একটা প্রকাণ্ড বিকলাঙ্গ প্রেতাত্মা হাত বাড়িয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। কনকনে শীতে ঝিঁঝি পোকার ডাকটাও যেন দমে এসেছে।
কেবল মাঝে মাঝে কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ আর শুকনো পাতার ওপর দিয়ে সরীসৃপের হেঁটে যাওয়ার খসখস আওয়াজ পরিবেশটাকে আরো থমথমে করে তুলছে। বুনো লতাপাতা আর স্যাঁতস্যাঁতে মাটির একটা বুনো গন্ধ বাতাসে ভাসছে। হঠাৎ অনিমেষের মনে হলো গাড়িটা থামানো দরকার। পেটে একটা অস্বস্তি হচ্ছে, প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। সে সাধনের কাঁধে হাত রেখে বলল, গাড়িটা একটু সাইড করে দাঁড় করান না, আমাকে একবার নামতে হবে। সাধনের শরীরটা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। সে চমকে পেছনে ফিরে তাকালো, তার কোটরাগত চোখে স্পষ্ট আতঙ্ক। নামতে হবে মানে এইখানে? হ্যাঁ, 2 মিনিটের জন্য একটু দরকার আছে, থামান। সাধন এবার প্রায় কেঁদে ফেলার জোগাড়। গলার স্বরে বুক ফাটা ভয় ফুটে উঠল তার। না না বাবু, দোহাই আপনার, আপনার দুটি পায়ে পড়ি। এই বাঁধের রাস্তায় এই ঘোর জঙ্গলের ধারে গাড়ি থেকে পা নামাবেন না, আমারে আর বিপদে ফেলবেন না কো। আর একটু সহ্য করে নিন, সোজা জমিদার বাড়িতে গিয়ে নামবেন। এই এই জায়গাটা একদম ভালো নয় বাবু। অনিমেষ চরম বিরক্ত হলো। আরে ধুর, আমার কি এখানে শখ করে নামার ইচ্ছে নাকি? জোর চেপেছে, না নামলে গাড়িতেই সব একাকার হয়ে যাবে। তুমি থামাও বলছি। অগত্যা বাধ্য হয়ে গরুর গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো সাধন। তার হাত পা তখন থর থর করে কাঁপছে। অনিমেষ জ্যাকেটের কলারটা তুলে কাঁপুনি সামলাতে সামলাতে গাড়ি থেকে নিচে নামল। বেশি দূরে যাবেন না বাবু। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি চলে আসবো। কুয়াশা এত ঘন যে দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। সে রাস্তার একপাশে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়ালো। চারপাশটা শ্মশানের মতো নিস্তব্ধ। কেবল তার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ আর দূরে নদীর জলের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ একটা হিমশীতল দমকা হাওয়া জঙ্গলের ভেতর থেকে ছুটে এসে অনিমেষের গায়ে ধাক্কা মারল। হাওয়ার সঙ্গে একটা অদ্ভুত পুরনো পচা পাতার মতো গন্ধ। অনিমেষের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো ওই ঘন অন্ধকারের ভেতর থেকে কেউ যেন জল জলে চোখে তাকে দেখছে। কিন্তু সে যুক্তিবাদী শহুরে ছেলে, এসব মনের ভুল বলে নিজেকে প্রবোধ দিয়ে তাড়াতাড়ি কাজ ছেড়ে আবার গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িতে উঠে বসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাধন তখনও পাথরের মতো আড়ষ্ট হয়ে বসে আছে। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তাকে দেখে অনিমেষ একটু হেসে বেশ তাচ্ছিল্যের সুরেই বলল, কি হে গাড়োয়ান, দেখলে তো? খামোকা মিছিমিছি ভয় পাচ্ছিলে তুমি। আমি তো দিব্যি কাজ ছেড়ে চলে এলাম। কই, কেউ তো আমার ঘাড় মোটকে দিল না, কেউ তো পিছু নিল না। আচ্ছা চলো চলো, এবার হাঁকাও দেখি তোমার গাড়ি। সাধন কোনো কথা বলল না, শুধু একবার অদ্ভুত দৃষ্টিতে আর চোখে অনিমেষের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে বলদ দুটোকে তাড়া দিল। চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে গাড়িটা আবার কুয়াশার বুকে হারিয়ে যেতে লাগলো। চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে গাড়িটা আবার কুয়াশার বুকে হারিয়ে যেতে লাগলো। কিন্তু সাধনের মনে হলো গাড়িতে এখন যেন দুজনের বদলে তিনজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। চারপাশের কুয়াশা যেন জমাট বেঁধে পাথরের মতো ভারী হয়ে উঠেছে। অনিমেষের শিরদাঁড়া বেয়ে একটা চোরা ঠান্ডা স্রোত নামছে। গাড়ির ভেতর তৃতীয় কারোর নিঃশ্বাসের শব্দ শোনার যে অমূলক চিন্তাটা তার মাথায় ঢুকেছে এই কিছুক্ষণ, সেটা সে কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না, বা
সাধন গাড়োয়ানকেও বলতে পারছে না। কাঁচা মাটির সোঁদা গন্ধটা এখন আর নিছক মাটির গন্ধ মনে হচ্ছে না, তার সঙ্গে যেন মিশে আছে বহু যুগের পুরনো স্যাঁতস্যাঁতে কোনো বদ্ধ ঘরের ঘুমট একটা আঘ্রাণ। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ সাধন কথা বলে উঠল। তার গলার স্বরটা আগের চেয়ে অনেকটাই পাল্টে গেছে। সেই আড়ষ্টতা বা ভয় আর নেই, বরং তার জায়গায় ভর করেছে অদ্ভুত এক নির্লিপ্তি। তা ছোটবাবু, এতদিন ছিলেন কোথায় আপনি? অনিমেষ একটু চমকে উঠল। ছোটবাবু ডাকটা এই প্রথম শুনল সে। পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধরালো। মাচিসের ক্ষণিক আলোয় সাধনের দেহটা কেমন যেন পাথরে খোদাই করা মূর্তির মতো রুক্ষ আর রহস্যময় লাগলো। আমি তো দেশে ছিলাম না, খুব ছোটবেলাতেই বাবা আমাকে বিদেশে তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছিলেন পড়াশোনার জন্য। তারপর থেকে ওখানেই কেটেছে আমার জীবন। দেশে ফেরা হয়নি বললেই চলে। সাধন ঘাড় ঘুরিয়ে সামনের গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে বলল, নাকি সে খবর তো আমরাও একটু আধটু রাখি ছোটবাবু, কিন্তু তারপর ওই যে আপনার বাবার অমন আচমকা মৃত্যুর পর বাকি সকলে পরিবারে যে এই গাঁ ছেড়ে পাকাপাকিভাবে চলে গেল, আর তো একটা দিনের জন্য কেউ ফিরে এলো না। অবশ্য সাধনের গলায় এবার এক অদ্ভুত শিরশিরে সুর খেলে গেল। সে চাদরের ভেতর থেকে মুখটা সামান্য ঘুরিয়ে অনিমেষের দিকে আর চোখে তাকালো। আসবেই বা কি করে? কথাগুলো শেষ করেই সাধন এক চিলতে রহস্যময় হাসি হাসল। অন্ধকারেও সেই অশুভ শীতল হাসির ছোঁয়া যেন অনিমেষের গায়ে এসে বিঁধল। অনিমেষের অস্বস্তিটা এবার প্রবল বিরক্তিতে রূপ নিতে শুরু করেছে। সে কিছুটা আত্মপক্ষ সমর্থনের সুরেই বলল, ছোটবেলায় মায়ের কাছে কত বায়না করেছি, অন্তত একবার গ্রামের বাড়িতে যাব, কিন্তু মা কোনোদিনও রাজি হননি। কি এক অজানা কারণে এই গ্রামটার নাম শুনলেই মা কেমন যেন আঁতকে উঠতেন। এবার তো ছোট কাকা কাকিমা ভাই বোন আর মা সবাই মিলে তীর্থে গেছে, তাই ভাবলাম এই সুযোগ কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি একবার আমাদের দেশের পুরনো বাড়িটা ঘুরে আসি। কেউ টেরও পাবে না, 2 দিন কাটিয়ে নেব, আর এখানের জায়গা জমি বিক্রির ব্যাপারে গিয়ে কথা বলবো। অনিমেষ একটু থেমে বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এই বেহায়া গাড়িটা গ্রামের মুখে ঢোকার আগেই বিগড়ে গেল, নয়তো এতক্ষণে আমি পৌঁছে যেতাম। সাধনের হাতের পাচন বাড়িটা হঠাৎ থমকে গেল শূন্যে। বলদ দুটোর হাঁটার গতিও যেন নিমেষেই মন্থর হয়ে এলো। কনকনে উত্তুরে হাওয়াটা সাঁই সাঁই করে পাশ দিয়ে বয়ে গেল, আর তার সঙ্গে ভেসে এলো শুকনো পাতার খসখস শব্দ। সাধন গলাটা একেবারে খাদের তলানিতে নামিয়ে এক রহস্যের সঙ্গে ফিসফিস করে বলল, গাড়িটা নিজে থেকে খারাপ হয়ে গেল ছোটবাবু, নাকি নাকি কেউ তাকে ইচ্ছে করে ওখানেই থামিয়ে দিয়েছে? কথাটার ধাক্কায় অনিমেষের মনে হলো তার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। চারপাশের জমাট অন্ধকার যেন তার গলা টিপে ধরতে চাইছে, কিন্তু পরক্ষণেই শহুরে অহংকার আর যুক্তিবাদের খোলসটা আবার গায়ে জড়িয়ে নিল সে। রীতিমতো ঝাঁঝিয়ে উঠে বলল, কি বলতে চাইছেন বলুন তো? তখন থেকে আপনার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি এইসব আজগুবি কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? সাধনের শরীরটা একটু দুলে উঠল। তারপরে নিঝুম হাড় কাঁপানো শীতের রাতে ময়নামতির নির্জন পাড় কাঁপিয়ে সে এক অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক জমাট বাঁধা উন্মাদনা।
আর হাড় হিম করা শীতলতা। ভয়? না না ছোট বাবু, আমি সামান্য গাড়োয়ান, আপনারে ভয় দেখাবো কোন সাহসে? যা সত্যি আমি তো কেবল সেই সত্যিটাই বলছি। অনিমেষের গলাটা এবার নিজের অজান্তেই একটু কেঁপে গেল। সে জিজ্ঞেস করল, কি সত্যি? সাধন গাড়োয়ান কয়েক মুহূর্ত একদম চুপ করে রইল। চারপাশে জমাট কুয়াশা যেন এই নিস্তব্ধতায় আরো ভারী হয়ে নেমে এলো। রাস্তার বাঁ পাশ দিয়ে বয়ে চলা ময়নামতির কুলকুল শব্দটা এখন আর শান্ত নদীর স্রোত বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে অন্ধকারে কেউ যেন বুক ফাটিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গরুর গাড়ির কাঠের পাটাতন থেকে উঠে আসা কাঁচা এঁটেল মাটির সোঁদা গন্ধটা হঠাৎ করেই যেন শ্মশানের স্যাঁতস্যাঁতে বাতাসের মতো লাগতে শুরু করলো অনিমেষের কাছে। সাধন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যা তার বুকের গভীরের কোনো পুরনো ক্ষত থেকে উঠে এলো। গলার স্বরটা অদ্ভুত রকম শান্ত, কিন্তু তাতে মিশে আছে চাপা হাহাকার। আজ থেকে ঠিক 20 বছর আগের কথা ছোট বাবু। আপনার ঠাকুরদা তখন এই ময়নামতির দণ্ডমুণ্ডের কর্তা। তার প্রতাপের কাছে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু মানুষের লোভের তো কোনো শেষ নেই। ময়নামতির এই ঘাটের মাটি বড় পবিত্র, বুঝলেন তো? কুমোরপাড়ার মানুষদের কাছে যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। কিন্তু আপনার ঠাকুরদার নজর পড়ল সেই মাটির ওপর। শুরু হলো বেআইনিভাবে মাটি কাটা। গভীর রাতে নদীর পার খামচে তুলে চলল সেই মাটি পাচারের কারবার। সেই চুরি করা মাটি বিক্রির কালো টাকার পাহাড় জমিয়েই তো আপনাদের ওই পেল্লায় জমিদার বাড়ির নতুন মহলের ওই ভিতগুলো গড়ে উঠেছিল। অনিমেষের চোয়াল শক্ত হয়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারল না। সাধনের কথার মধ্যে এমন একটা অকাট্য সত্যির জোর ছিল যা তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। সাধন বলে চলল, নদীর পাড় এমনিতেই নরম হয় বাবু, অত গভীর করে খাদ কাটলে বিপদ তো হবেই। ওই আমাদের কুমোর পাড়ার মাখন পালের এক মেয়ে ছিল, ওর নাম ছিল পারুল। যেমনই রূপ তেমনই তেজ। অন্যায়ের কাছে মাথা নোয়াতে সে শেখেনি। সে বারবার আপনার ঠাকুরদার সাগরেদদের পথ আটকে দাঁড়িয়েছিল। মুখ চিতিয়ে বলেছিল, খবরদার, আর এক কোদাল মাটিও কাটবি না। নদীর পাড় যদি এভাবে ফোকলা করে দিস, বর্ষায় ধস নেমে পুরো কুমোরপাড়া ভেসে যাবে। কিন্তু কে শুনে কার কথা? জমিদারের অহংকারের কাছে একটা গরিব মেয়ের কথা তো মশার গুঞ্জনের মতো। কথাগুলো বলতে বলতে সাধনের গলাটা এবার ধরে এলো। চোখ দুটো ছলছল করে উঠল অন্ধকারে। সে যেন চোখের সামনে আবার সেই কাল রাত্রি দেখতে পাচ্ছে। সে ছিল এক ভয়ঙ্কর বর্ষার রাত ছোট বাবু। আকাশ চিরে ঘন ঘন বাজ পড়ছে, আর মুষলধারে বৃষ্টি ময়নামতির আগে ফুঁসছে। আপনার ঠাকুরদার লোকেরা ঠিক করল সেই রাতে বিদেশ থেকে আনা ওই কি বোম নাকি যেন বলে, সেসব ফাটিয়ে মাটির সবচেয়ে বড় সাঙ্গরটা ধসিয়ে দেবে। একবার ফাটাতে পারলে এই পাহাড় প্রমাণ মাটি। খবর পেয়ে পারুল পাগলের মতো ছুটে এসেছিল বাড়ির দিকে। বেচারির বাবা ছিল অন্ধ। নদীর ধারেই ছিল মাখন পালের মাটির গোলা, তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। সেই গোলা আর অন্ধ বাবাকে বাঁচানোর জন্যে মেয়েটা মুষলধারে বৃষ্টির মধ্যে খাদের নিচে গিয়ে দাঁড়ালো। হাত জোর করে আছড়ে পড়েছিল ওদের পায়ের কাছে। সাধনের শরীরটা এবার থর থর করে কাঁপতে শুরু করলো।
হাতের পাচন বাড়িটা খসে পড়ল পাটাতনে। ডুকরে কেঁদে উঠে সে বলল, ওরা জানতো, জমিদারের ওই পাষাণ লোকেরা খুব ভালো করেই জানতো পারুল খাদের ঠিক নিচে দাঁড়িয়ে আছে। তবু ওদের মনে এতটুকু দয়া হলো না। জানতো একটা মানুষের ওপর ওরা বোমা ফাটিয়ে দিল। বিকট শব্দে কেঁপে উঠল ময়নামতির পাহাড়। পাহাড় প্রমাণ মাটি আর কাদা হুড়মুড় করে ধসে পড়ল নিচে। পারুল কেবল একটা আর্তনাদ করার সুযোগ পেয়েছিল। তারপর সব শেষ। জ্যান্ত মাটি চাপা পড়ল মেয়েটা, জ্যান্ত মাটি চাপা পড়ল। সাধন দুহাতে নিজের মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল। আমি তখন সেখানে ছিলাম ছোট বাবু। একটা শাল গাছের আড়ালে দাঁড়িয়ে আমি নিজের চোখে সব দেখেছি। কিন্তু জমিদারের পাইক বড় কন্দাজের ভয়ে আমার টুর শব্দ করা সাহস হয়নি গো। আমি একটা আস্ত কাপুরুষ, ক্ষমতাবানদের লোভ আর অহংকারের তলায় একটা তরতাজা প্রাণ আমার চোখের সামনে দান্ত কবর হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম ছোট বাবু, শুধু দেখলাম। বাতাসে এখন এক গুমোট দম বন্ধ করা স্তব্ধতা। অনিমেষের হাতের দামি সিগারেটটা কখন যেন নিভে গেছে। তার শরীরটা এখন আর শুধু শীতে কাঁপছে না, এক অজানা ভয়ঙ্কর আতঙ্কে এবং অপরাধ বোধে থর থর করে কাঁপছে। রায়চৌধুরী বংশের ইটের খাঁজে খাঁজে ওই পুরনো অট্টালিকায় যে এমন জমাট বাঁধা রক্ত আর অভিশাপ লুকিয়ে আছে, তা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। হঠাৎ তার মনে হলো, গাড়িতে রাখা ওই পেছনে কাঁচা মাটির স্তূপ থেকে যেন কোনো মেয়ের চাপা আর্তনাদ ভেসে আসছে। সাধনের কথাগুলো শেষ হওয়ার পরেও অনেকক্ষণ চারপাশটা যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে রইল। ময়নামতির কুলকুল শব্দটাও যেন এখন জমাট বাঁধা কান্নার মতো শোনাচ্ছে। গরুর গাড়িটা ততক্ষণে পুরনো বাঁধের কাছে এসে পড়েছে। এই সেই জায়গা। অন্ধকারের মধ্যেও আবছা বোঝা যাচ্ছে রাস্তার ডান দিকটা ভয়ঙ্করভাবে খাড়াই। 20 বছর আগের সেই রাক্ষসের লোভের ক্ষতচিহ্ন আজও নদীর পাড়ে দগ দগ করছে। বড় বড় হাঁ করে থাকা অন্ধকার খাদ, যেন মাটির বুক চিরে কেউ মাংস খুবলে নিয়েছে। অনিমেষের গলা দিয়ে যেন স্বর ফুটছিল না। নিজের বংশের এই অমানসিক নিষ্ঠুরতার কথা শুনে তার বুকটা ঘিন ঘিন করে উঠল। সে অস্ফুট স্বরে প্রবল অস্বস্তির সঙ্গে বলল, বিশ্বাস করুন, এ সমস্ত কথার বিন্দু বিসর্গ আমি জানতাম না। আমার ঠাকুরদা এমন ভয়ঙ্কর কাজ, ছি 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 ছি। আমার নিজেরই এখন এই বংশের রক্ত বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। কিন্তু অনিমেষের এই অনুশোচনা যেন প্রকৃতির কানে পৌঁছালো না। হঠাৎ করেই গরুর গাড়ির গতি একদম মন্থর হয়ে গেল। কাঠের চাকাগুলো যেন মাটির গভীরে বসে যাচ্ছে। কালু আর ভুলু নামের তাগড়াই বলদ দুটো প্রবল পরিশ্রমে হাঁপাচ্ছে। তাদের মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে। মনে হচ্ছে গাড়ির ওজন যেন জাদু মন্ত্রে কয়েক গুণ বেড়ে গেছে। পাহাড়ের মতন ভারী কিছু একটা তারা টেনে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করছে। অনিমেষের স্নায়ু তখন এমনিতেই টান টান। সে কিছুটা ভয় আর কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, কি হলো? গাড়ি চলছে না কেন? থামিয়ে দিলে কেন? সাধন কোনো উত্তর দিল না। ঠিক সেই মুহূর্তেই অনিমেষের নাকে ধাক্কা মারল কাঁচা মাটির সেই তীব্র সোদা গন্ধটা। তবে এবার আর সেটা স্বাভাবিক মাটির গন্ধ নয়। তার সঙ্গে মিশে আছে পচা পাতা আর বদ্ধ জলাভূমি, একটা দম বন্ধ করা আষ্টে পচা গন্ধ। নিস্তব্ধ রাতের বুক চিরে হঠাৎ একটা শব্দ উঠল, টপ টপ করে। গাড়ির পাটাতনে রাখা সেই কাঁচা এঁটেল মাটির স্তূপ থেকে জল ঝরছে।
অনিমেষ চমকে উঠে পেছনে তাকালো। কুয়াশার চাদরে ঢাকা আধো অন্ধকারে যা দেখল, তাতে তাতে তার ধমনীতে রক্ত যেন বরফ হয়ে গেল। মাটির সেই স্তূপটা যেন জ্যান্ত হয়ে উঠেছে। স্তূপের ঠিক মাঝখান থেকে দুটো নরম কাদা মাখা হাতের ছাপ ধীরে ধীরে ফুটে উঠছে ওপরের দিকে, যেন মাটির গভীর তলদেশ থেকে কেউ আপ্রাণ চেষ্টায় দুহাত দিয়ে মাটি ঢেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। কোনো বিকট দর্শন ভূত নয়, কোনো বিভৎস গর্জন নয়, কেবল ঘন কুয়াশার ভেতর থেকে ভেসে এলো একটা ভারী দীর্ঘশ্বাস, একটা মেয়েলি কণ্ঠস্বর, অত্যন্ত শান্ত অথচ মৃত্যুর মতো হিম শীতল গলায় ফিস ফিস করে বলে উঠল, বড় ভারী এই মাটি, তাই না? 20 বছর ধরে এই ভার আমি বইছি, আজ তোর পালা। অনিমেষের চোখের মনি আতঙ্কে স্থির হয়ে গেল। গলা চিরে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ চিৎকার। সে আর এক মুহূর্ত না ভেবে গাড়ি থেকে রাস্তায় লাফ দেওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু এ কি, তার পা নড়ল না। দামি চামড়ার জুতো আর ট্রাউজার পরা পা দুটো গাড়ির পাটাতনে রাখা সেই কাদার ভেতর যেন আষ্টে পৃষ্ঠে সেটে গেছে। কাদাটা আর জড় পদার্থ নেই, সেটা যেন এক জোড়া অদৃশ্য শীতল হাত হয়ে অনিমেষের গোড়ালি চেপে ধরেছে। ধিকি ধিকি করে সেই হিম শীতল আঠালো কাদা ধীরে ধীরে তার পাবে উপরের দিকে উঠতে শুরু করলো, ঠিক যেমন করে 20 বছর আগে ধসের মাটি জ্যান্ত গিলে খেয়েছিল পারুলকে। আজ সেই একইভাবে মাটি গ্রাস করছে জমিদারের রক্তকে। সাধন এবার আর চুপ করে রইল না, আর তার চোখে কোনো ভয়ও নেই। সে ধীরে সুস্থে হাতের পাচন বাড়িটা নামিয়ে রাখল। 20 বছর ধরে বুকের ভেতর চেপে রাখা একটা অপরাধ বোধ আজ যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তার চোখের সামনে ভেসে উঠল পারুলের সেই অসহায় আতঙ্কিত মুখটা। সাধন খুব শান্ত গলায় নির্লিপ্তভাবে অনিমেষের দিকে তাকিয়ে বলল, বাবু, আপনার দাদু মাটিকে নিজের কেনা সম্পত্তি ভেবেছিলেন। মাটি বোবা, তার কোনো বিচার নেই। কিন্তু মাটি কাউকে ছাড়ে না বাবু। যে মাটিতে পারুল মিশেছে, আজ সেই মাটি আপনাদের বংশের কাছে তার পুরনো হিসেব নিতে এসেছে। এই যাত্রায় আপনারে আর বাঁচাতে পারলাম না বাবু, ক্ষমা করবেন। আর বাঁচাতে পারলাম না। না, এরকম করবে না। অনিমেষ তখন ভয়ে উন্মাদের মতো ছটফট করছে। তার হাত পা ছুঁড়ে কাদার গ্রাস থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কাদা ততক্ষণে তার কোমর ছাড়িয়ে বুকের কাছে উঠে এসেছে। সাধন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে খুব সাবধানে বলদ দুটোর কান থেকে জোয়ালটা খুলে নিল। তারপর কালু আর ভুলুকে নিয়ে ধীর পায়ে সেই জমাট কুয়াশার ভেতর দিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। একবারের জন্যও সে পেছন ফিরে চাইল না। পেছন থেকে তখন ভেসে আসছে অনিমেষের গগন ভেদী চিৎকার, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে চিৎকারটা যেন অদ্ভুত ভাবে বদলে গেল একটা ঘ্যাঁক ঘ্যাঁক শব্দে। যেন একতাল ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাদা কেউ জোর করে তার মুখের ভেতর গলার নলিতে গুঁজে দিচ্ছে। শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা, আর তারপরে সব শান্ত। কেবল ময়নামতির স্রোতের একটানা কুলকুল শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া এ চড়াচড়ে আর কোনো শব্দ রইল না। ঘন কুয়াশার চাদর আবার সবকিছু ঢেকে দিল নিজের বুকে।
কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। শীতের ভোরের ফ্যাকাশে আলোয় ময়নামতির রূপ যেন বদলে গেছে। রাতের সেই হাড় হিম করা হিংস্রতা আর নেই, বরং চারপাশের নিস্তব্ধতায় এক অদ্ভুত থমথমে প্রশান্তি বিরাজ করছে। সকালবেলা গ্রামের কয়েকজন চাষি মাঠে যাওয়ার পথে হঠাৎ থমকে দাঁড়ালো। পুরনো জমিদার বাড়ির জংধরা লতাগুল্ম ঢাকা বিশাল লোহার সদর দরজার সামনে কেউ একজন পড়ে আছে। কাছে এগোতেই তাদের চোখ কপালে উঠল। মাটিতে পড়ে থাকা যুবকটির পরনে অত্যন্ত দামি শহুরে পোশাক, কিন্তু তার উপর পুরো হয়ে লেপ্টে আছে কাঁচা কালচে এঁটেল মাটি, যেন সদ্য কোনো গভীর কবর থেকে কেউ তাকে তুলে এনে এখানে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। যুবকটি বেঁচে আছে, তার বুকের ধীর ওঠানামা অন্তত সে কথাই বলছে, কিন্তু তার চোখের দৃষ্টি একেবারে শূন্য, পাথরের মতো স্থির। সেই চোখের তারায় জমে আছে এমন এক আদিম আতঙ্ক যা দেখলে শিউরে উঠতে হয়। সে আর সেই দাম্ভিক যুক্তিবাদী শহুরে যুবক নেই। ভয় আর অমানবিক স্নায়বিক চাপ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে এক চলন্ত লাশে পরিণত করেছে। চাষিরা ভয়ে ভয়ে তাকে ডাকল, কিন্তু যুবকটির কোনো ভ্রুক্ষেপ নেই। তার নীল হয়ে যাওয়া ঠোঁট দুটো কেবল তীর তীর করে কাঁপছে। কাদার স্তর ভেদ করে ফিস ফিস করে সে একটানা একটা কথাই বিড় বিড় করে চলেছে মন্ত্রের মতো। মাটি, সব মাটি দিয়ে দেবে, ওকে ওকে নিঃশ্বাস নিতে দাও, নিঃশ্বাস নিতে দাও। বড্ড পারুলের আত্মা আসলে অনিমেষকে খুন করেনি। সে চাইলে রাতের অন্ধকারেই তাকে ওই কাদার নিচে জ্যান্ত সমাধিস্থ করতে পারত, ঠিক যেমনটা তার সাথে করা হয়েছিল আজ থেকে 20 বছর আগে। কিন্তু সে তা করেনি। মৃত্যুই তো সব শেষ নয়। পারুল চেয়েছিল জমিদারের রক্তকে একটা চরম সত্যি বুঝিয়ে দিতে। সে বুঝিয়ে দিয়ে গেছে প্রকৃতির ওপর করা নির্মম আঘাত আর দুর্বল ক্ষমতাহীন মানুষের চাপা কান্না কখনোই কালের গর্ভে হারিয়ে যায় না। মাটি সব মনে রাখে। সময় মতো সে তার হিসেব কড়ায় গণ্ডায় চুকিয়ে নেয়। মৃত্যুর চেয়েও বড় শাস্তি হল তিলে তিলে এই অপরাধ বোধ আর আতঙ্কের ভার বয়ে বেড়ানো। ভোরে রোদ যখন একটু একটু করে চড়াচড়ে ছড়াতে শুরু করেছে, ঠিক তখনই অনিমেষ টলতে টলতে উঠে দাঁড়ালো। তার সারা শরীর কাদায় মাখামাখি, যেন সে এই মাটিরই কোনো অংশ। গ্রামবাসীরা কেউ ভয়ে এগোতে পারল না, শুধু বোবার মতো দাঁড়িয়ে রইল। অনিমেষ একবারও তাদের দিকে তাকালো না। তার শূন্য দৃষ্টি কেবল নিবদ্ধ জমিদার বাড়ির সেই বিশাল ভগ্নস্তূপ মহলের দিকে, যে অহংকারী মহল একদিন গড়ে উঠেছিল ময়নামতির পবিত্র মাটি চুরি করে আর পারুলের রক্তের উপর। অত্যন্ত ধীর যান্ত্রিক পায়ে অনিমেষ এগিয়ে চলল সেই ভাঙা চোরা অভিশপ্ত অট্টালিকার দিকে। তার হাঁটার ধরন দেখে মনে হচ্ছিল সে যেন তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করতে ওই ধ্বংসস্তূপের অন্ধকারের মধ্যে নিজেকে চিরকালের জন্য বিলীন করে দিতে যাচ্ছে। দূরে ময়নামতি নদীর স্রোত তখন শান্ত। শুনলেন সাধন গাড়োয়ানের গরুর গাড়ি। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতন আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। সম্পূর্ণ গল্পটিকে আপনি মনোযোগ সহকারে শুনেছেন? তাহলে চলুন দেখা যাক। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে সাধন গাড়োয়ানের বলদ দুটির নাম কি ছিল?
খুবই সহজ একটি প্রশ্ন। মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকলে আশা করছি গল্পের সঠিক উত্তর লিখে আপনার নাম কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তাদেরই নাম বাছাই করে আগামী গল্পে ঘোষণা করা হবে। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন অজপা বাগচি, মিঠুন, দীপক মালাকার, অর্ষিতা সরকার, মোহাম্মদ মসিদুর রহমান, তিয়াশা মজুমদার, বাপন দাস, সরোজিনী ও গাবান, দীপক সিং, সৌমেন দে, সুমন কর্মকার, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, বন্দনা মণ্ডল, দীপক মণ্ডল, রঞ্জন মল্লিক, রূপা মণ্ডল, দুলাল চন্দ্র ঘোষ, তাপসী পুটু এবং বর্ষা দাস। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং নিয়মিত আমাদের গল্পগুলি শুনছেন। তবে এখনো পর্যন্ত যারা আমাদের গল্পগুলি শুধুমাত্র শুনছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আগামীতে আসা প্রত্যেকটি গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে। ধন্যবাদ।